স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। দর্শক, আজ প্রথমে আপনাদের জানাবো 2024 সালে বাড়ি কেনার জন্য কেন সুসময়। এই বিষয়টি জানাতে আমাদের সাথে স্টুডিওতে আছেন কেলার উইলিয়ামস রিয়েলটির ল্যান্ডমার্ক 2 এর লাইসেন্স রিয়েলটর আজিজুল হক মুন্না। বিরতির পর কথা বলবো কোডিপেন্ডেন্সি কিভাবে আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে প্রভাব ফেলে। এই বিষয়টি জানাবেন সাইকোলজিস্ট, লেখক ও শিক্ষক ডক্টর ফারজানা খান। দর্শক, আপনারা টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে অর্থাৎ 6463079828 নাম্বারে টেলিফোন করে অথবা ফেসবুক পেজে সম্প্রচারিত লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে জানতে চাইতে পারবেন, যে কোনো তথ্য জানাতে পারবেন, আপনার মূল্যবান মতামত ও পরামর্শ। যেটি বলছিলাম যে শুরুতে আমরা আলোচনা করব 2024 সাল বাড়ি কেনার জন্য কেন সুসময়। আমরা তার আগে কিছু তথ্য জেনে নেব। 2024 সালে নিউ ইয়র্কে বাড়ির দাম বাড়ছেই। টিপিক্যালি গত বছরের তুলনায় এটা 2.5 ভাগ বেশি। এই দাম বাড়ার কারণে পরবর্তী 12 মাসে কিছু নেতিবাচক প্রভাব তৈরি হবে, যার কারণে নিউ ইয়র্ক স্টেট থেকে মাইগ্রেশন আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নিউ ইয়র্ক স্টেট 2022 সালে 221,000 মানুষ মাইগ্রেশনের কারণে হারিয়েছে। আমরা ইউএস সেন্সাস ব্যুরোর তথ্যগুলো আপনাদের দেখাচ্ছি, যেখানে 2022 সালে দ্বিতীয় সর্বোচ্চ মাইগ্রেশন হয়েছে নিউ ইয়র্ক থেকে। 2021 সালে যেটা ছিল সর্বোচ্চ রেকর্ড 267,000-এর বেশি মানুষ চলে যাচ্ছে। তাহলে বাড়ির উপর চাপ কমার কথা, কিছু বাড়ি মার্কেটে যোগ হবার কথা, একই সঙ্গে নতুন ক্রেতাও আসার কথা। কিন্তু নিউ ইয়র্কে বাড়ির বিষয়ে যারা খোঁজ খবর রাখেন, যারা হোম বায়ার ইনভেস্টর, তারা জানেন যে ইনভেন্টরি এবং বাড়ি বিক্রির সংখ্যা মারাত্মক আকারে কমে গেছে। নিউ ইয়র্কে বর্তমানে বিক্রির জন্য মার্কেটে আছে মাত্র 36,000 বাড়ি, যেটা গ্রাফের মাধ্যমে আমরা যদি দেখাই তবে দেখতে পাবেন প্যান্ডেমিকের আগের তুলনায় বর্তমানে বাড়ির সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এমনকি 2022 সালের তুলনায়ও 2023 সালে বাড়ির পরিমাণও কমে গেছে, অথচ মর্টগেজ রেট এখনও 7% বেশি। এটাই সবচেয়ে বড় প্রশ্ন, যে যখন মানুষ মাইগ্রেশন করে চলে যাচ্ছে তখন বাড়ির সংখ্যা বাড়ার পরিবর্তে কমে কেন যাচ্ছে। কিন্তু তার আগে আবার নিউ ইয়র্কের হাউজিং মার্কেটে আপনাদের সবচেয়ে বড় পার্থক্যটা দেখাতে চাই। আপনি নিউ ইয়র্ক সিটি, আলবেনি, ওয়েস্টচেস্টার, বাফেলো সব জায়গায় আলাদা হিসেব পাবেন। কিন্তু আমরা নিউ ইয়র্কের ম্যানহাটনের কথা যদি বলি, তাহলে আমরা কি দেখব? বাড়ির দাম কমে গেছে। ম্যানহাটনে বাড়ির দাম গত বছর কমে গেছে প্রায় 15 ভাগ। যে বাড়িটির দাম ছিল $1.34 মিলিয়ন, সেটির দাম হয়ে গেছে $1.14 মিলিয়ন। এটা হয়তো আপনার জন্য এখনও অনেক বেশি দাম, কিন্তু আমরা বলতে চাইছি বাড়ির দাম সিটিতে কমেছে। শুধু ম্যানহাটন নয়, ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিন সব জায়গায় কমেছে। অন্যদিকে আমরা যদি ওয়েস্টচেস্টার অথবা পুথাম কাউন্টির কথা বলি, অথবা অলবেনি, রচেস্টারের দিকে যাই, সেসব জায়গায় কিন্তু বাড়ির দাম বাড়ছে। কোনো কোনো জায়গায় এটা 10% বেশি বেড়েছে। আপ স্টেট এবং ওয়েস্টার্ন নিউ ইয়র্কের দিকেও যেখানে বাড়ির দাম বাড়ছে, সেখানে নিউ ইয়র্ক সিটিতে বাড়ির দাম কমেছে। আপার ইস্ট সাইডের দিকে বাড়ির দাম কমেছে 21 ভাগের বেশি। আবার অন্যদিকে কুইন্সের দিকে দাম কমেছে 22 ভাগের বেশি। সব মিলে নিউ ইয়র্কে বেশিরভাগ জায়গাতেই বাড়ির দাম কমেছে। কিন্তু কেন কমছে? বেশিরভাগ মানুষ মনে করেন প্যান্ডেমিকের পর 3 বছর ধরে নিউ ইয়র্কের উপর হ্যামারিংটা অনেক বেশি হয়ে গেছে। এমনকি শেষ 6-7 বছর ধরে নিউ ইয়র্কে ক্রমাগত বাড়ির দাম বেড়েছিল, যা মার্কেটে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি করেছে। এরপর যখন প্যান্ডেমিক এসেছে, তখন প্রচুর মানুষ সিটি ছেড়ে লং আইল্যান্ড, আপ স্টেট, ওয়েস্টচেস্টার, এমনকি নর্দার্ন জার্সির দিকেও চলে গেছে, আশেপাশে এলাকায় চলে গেছে। এখন যে বিষয়টি জানার প্রয়োজন, সেটা যে এলাকায় হোক না কেন, কোন সময়টা বাড়ি কেনার জন্য ভালো। ভ্যালুয়েশন হিসেবে একটা এলাকায় বাড়ির দামটা কিভাবে বুঝবেন, এটার জন্য ওভার ভ্যালুয়েশনের লেভেলটা বুঝতে হবে। আপনাদের রিভেনশায়ার মার্কেট রিপোর্টের তেমন কিছু ডাটা জানাচ্ছি, যেগুলো সাধারণত ডলার খরচ করে আপনাকে জানতে হবে। এটা আপনাকে জানাবে আপনি যে এলাকায় বাড়ি কিনছেন সেটা কি ওভার ভ্যালুয়েট নাকি আন্ডার ভ্যালুয়েট। অলবেনির কথা শুরুতে জানাই, এখানকার বাড়ির দাম এখন 8.3 ভাগ ওভার ভ্যালুয়েট। যে বাড়িটি আপনি 289,000 দিয়ে কেনার কথা, সেটি এখন কিনতে হবে 311,000 দিয়ে। তবে কলম্বিয়া কিংবা গ্রিন কাউন্টি এলাকায় যখন আপনি দেখবেন 30% বেশি ওভার ভ্যালুয়েট, তখন অলবেনির দাম আপনার কাছে খুব বেশি মনে হবে না। প্যান্ডেমিকের সময় অনেক মানুষ হাডসন ভ্যালির দিকে চলে গেছেন, কিন্তু সেই হিসেবে এইসব এলাকায় আয় বাড়েনি।
ওয়েস্টার্ন নিউ ইয়র্কের রচেস্টার অথবা মনরো কাউন্টিতে বাড়ির দাম এখনও ওভার ভ্যালুয়েড। নিউ ইয়র্ক সিটির বেশিরভাগ জায়গাতেই বাড়ির দাম আন্ডার ভ্যালুয়েড। ম্যানহাটনে এটা 23% কম। গত 2 দশকের ইতিহাসে এটা প্রথমবার যে ম্যানহাটনে বাড়ির দাম আন্ডার ভ্যালুয়েড হয়েছে। অনেকে বলতে পারেন নিউ ইয়র্ক সিটিতে বাড়ির দাম এত বেশি হবার পরও কেন আমরা বলছি এটা আন্ডার ভ্যালুয়েড। ম্যানহাটনের হোম ভ্যালু এখন $1.1 মিলিয়ন, যেটা 2014 সালের তুলনায় কমে গেছে। ইনফ্লেশন অ্যাডজাস্টেড প্রাইস এখন 35 থেকে 40% কম। হোম ভ্যালু এবং ইনকাম রেশিও হিসেবে বের করেই ওভার ভ্যালুয়েশনের বিষয়টি হিসেব করা হয়। এটার মানে এই নয় যে ম্যানহাটনে বাড়ির দাম এখন অনেক কম। এর সাথে প্রপার্টি ট্যাক্সের বিষয়টাও জড়িত, সেটা একটু জেনে নেব। ম্যাথে নিউ ইয়র্ক স্টেটের প্রপার্টি ট্যাক্সের বিষয়গুলো আমরা একটু জেনে নিতে চাই। পুরো স্টেটের প্রপার্টি ট্যাক্স 1.54 যেটা আমেরিকার সর্বোচ্চ রেটের স্টেটগুলোর একটি। আলবামায় এই রেট 0.35, যেটা নিউ ইয়র্কের 1/5 কম। আমরা যদি নিউ ইয়র্ক সিটির ভিতরে দেখি তবে দেখব আপ স্টেট থেকে ওয়েস্টার্ন নিউ ইয়র্ক জোনে এটা 2.5 অলবেনিতে 1.8, ওয়েস্টচেস্টারের দিকে এটি 1.6%, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে এটি 1%-এর কম। আমরা প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যে নিউ ইয়র্ক সিটিতে আগের তুলনায় অর্থাৎ ভ্যালুয়েশনের হিসেব যখন আমরা করব তখন বলা হচ্ছে যে অনেক বছর পর এটি কমে গেছে, বাড়ির দাম কমে গেছে, কিন্তু বাড়ির দাম আসলে কম নয়, অনেক হিসেব নিকেশ সেখানে আছে। সেই বিষয়গুলো আমরা জানবো। কেলার উইলিয়ামস রিয়েলটির ল্যান্ডমার্ক 2 এর লাইসেন্স রিয়েলটর আজিজুল হক মুন্না, আপনি আছেন আমাদের সাথে। আপনার কাছে আমরা শুরুতে যেটা জানতে চাই, আমরা আজকে আলোচনার বিষয়বস্তু যেটি ঠিক করছি, বলছি যে 2024 সাল এটি বাড়ি কেনার জন্য সুসময়। আসলেই কি সুসময় কিংবা নাকি দুঃসময়? কেমন সময় এটা বাড়ি কেনার জন্য সেটা একটু জানতে চাই। ধন্যবাদ এহসান জুয়েল ভাই, চমৎকার একটি প্রসঙ্গের অবতারণা করেছেন। অ্যাকচুয়ালি হয়েছে কি, একটি বিষয় আছে ইকোনমিক্সে, বলা হচ্ছে যে আজকের টাকার ক্রয় ক্ষমতা যে কোনো সময়ের জন্য বেশি। সুতরাং পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যখন রিয়েল এস্টেট কিনবেন, আমি মনে করব যে এই মুহূর্তেই বাড়ি কেনার শ্রেষ্ঠ সময় এবং সুসময়। আমার বিবেচনায় আপনি যে বিষয়গুলো তথ্য উপাত্তগুলো আপনি দিলেন, যে ডাটাগুলো দিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যান্ডেমিকের সময়ে যে বিষয়টা হয়েছিল তার পরবর্তী প্রেক্ষাপটে এই যে আজকে প্রায় 3 বছর পেরিয়ে গেছে, 4 বছর চলছে। মিনহোয়াইল অনেক কিছুর পরিবর্তন হয়েছে। আমার মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের যে ব্যাপারটা সেটা তো হয়েইছে। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে প্রচুর লোক মাইগ্রেট করে চলে গেছে অন্য অন্য স্টেটে। সেই বিবেচনায় এখানে তো ইনভেন্টরি বাড়ার কথা, তো ওই বিবেচনায় ইনভেন্টরি বাড়ছে না। মাত্র 36,000 বাড়ি আছে নিউ ইয়র্ক স্টেটে বলা হচ্ছে। জি, তারপরে দেখেন এই রিয়েল এস্টেটের এই যে মর্টগেজের ইন্টারেস্ট রেট যেভাবে কমার কথা ছিল সেভাবেও কমেনি। আরেকটি বিষয় লক্ষ্য করবার যাবে যে আমাদের এই যে মানুষ যারা এখানে আছি, আমরা বিশেষ করে আমাদের কমিউনিটির লোকজন, আমরা যারা নিউ ইয়র্ক সিটিতে বসবাস করি, ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স, স্টেটেন আইল্যান্ড, ম্যানহাটন, তো এইখানে থাকার যে সুবিধা, 1 নম্বর কথা বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক বলে কথা, তারপরে এখানে অনেক কাজের সুবিধা আছে, যে কারণে এই সিটি ছেড়ে মানুষ সহসা অন্যত্র যেতে চায় না। এখানে একটা সামাজিক বন্ডেজ আছে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের একটা বন্ডেজ আছে। শুরুতে এসে তারা অনেক সময় তাদের থাকার সমস্যা হয়, কাজের সমস্যা হয়, এখানে তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে, ইনিশিয়ালি তাদেরকে সহযোগিতা করে। ধরেন একটা মানুষ অনেক কম পয়সায় বাড়ি কিনতে পারে আপস্টেটে গেলে, কিংবা বাফেলোতে গেলে, বা সিরাকিউসে গেলে, বিংহ্যামটনে গেলে, কিন্তু ওইখানে এখানে যে সহজলভ্যতা কাজের, সেই সহজলভ্যতা ওখানে সে পাচ্ছে না। অনেক কম পয়সায় সেখানে সে বাড়ি কিনতে পারছে, কিন্তু এখানে যে একটা বাড়ি কিনলে সে বেসমেন্টটা যদিও ভাড়া দেবার নিয়ম নেই, অবৈধ, তারপরেও বেসমেন্ট ভাড়া দিচ্ছে। এই বিষয়গুলো এখন চোখসহ হয়ে গেছে। তারপরে আসেন, এখানে কাজের সুবিধা অনেক, কনভেনিয়েন্টলি লোকেটেড, অনেক জায়গায় কাজ করতে পারে, অনেকেই একাধিক কাজ করে সংসার চালায়, হাজব্যান্ড কাজ করে, ওয়াইফ কাজ করে। তো যে কারণে নিউ ইয়র্ক সিটিতে থাকবার অনেকগুলো সুবিধা আছে। সে তার বাড়ির ধরেন 3টা বেডরুম, 2টো বাথরুম, সে সেগুলো একটা রুম ভাড়া দিতে পারে, একটা এটিক ভাড়া দিতে পারে, বেসমেন্ট ভাড়া দিতে পারে। দিলে করে হয় কি, তার যে টাকাটা বাড়তি আসে তা দিয়ে তার মর্টগেজের টাকাটা হয়ে যায়।
আর নিউ ইয়র্ক শহরের মতো জায়গায় যে কনভেনিয়েন্টলি লোকেটেড সব জায়গায় যাওয়া যায়, এখানকার ট্রান্সপোর্টেশন ব্যবস্থা এই বিষয়গুলো অন্য জায়গায় গেলে সহজে পাওয়া যায় না। তো যে কারণে মানুষ নিউ ইয়র্ক সিটিতেই বেশি থাকতে চায়, আর অন্য জায়গাগুলো যেতে চায়, কিন্তু ওই যে তাকে ভাবতে হয় ওখানে গিয়ে আমি কি করে খাবো। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এখন আমরা যেটি দেখছি যে অন্যান্য জায়গার দামও কিন্তু বেড়ে যাচ্ছে, বাড়ির দামগুলো বেড়ে যাচ্ছে। আমরা যে গ্রাফগুলো দেখেছি তাতে আমরা দেখতে পাচ্ছি সে তুলনায় নিউ ইয়র্ক সিটিতে আগের তুলনায় কমছে, অর্থাৎ ভ্যালুয়েশনের ইকোনমিস্টের ভাষায়, কিন্তু অন্যান্য জায়গায় বাড়ছে। তারপরও অন্যান্য জায়গায় আমরা তো এই সংখ্যাটাও দেখিয়েছি যে 221,000 মানুষ নিউ ইয়র্ক থেকে মাইগ্রেশন করে চলে গেছে স্টেট থেকে। এখন স্টেটের ভিতরে অন্যান্য যে জায়গাগুলো, সেসব জায়গায় মানুষ কেমন যাচ্ছে, বাড়ি কেমন বিক্রি হচ্ছে, দাম কেমন বাড়ছে, সেই বিষয়টি জানতে চাই। অনেস্টলি স্পিকিং, বাড়ির দাম একটু কমেছে। অ্যাট দ্য সেম টাইম আপনি শুনলে খুশি হবেন, ইন্টারেস্ট রেটও কিন্তু আগের থেকে অনেক কমেছে। আপনি গত বছরেও ইন্টারেস্ট রেট অনেক বেশি ছিল, এবার আপনি যদি 30 ইয়ার্স ফিক্সড রেটে চলে যান 6.41% এই মুহূর্তে। তারপরে 20 ইয়ার্স ফিক্সড রেটে যদি চলে যান আপনার 6.08%। তারপরে দেখছি 15 ইয়ার্স ফিক্সড রেটে যদি চলে যান 5.52%। তারপরে 10 ইয়ার্স ফিক্সড রেটে চলে যান 5.20%। এটা হচ্ছে কি কনভেনশনাল লোনের ক্ষেত্রে প্রচলিত যে লোনটা আছে। তো প্রচলিত লোনের ক্ষেত্রে কি জিনিস দেখা হয়, তার ক্রেডিট স্কোর কেমন, তার ইনকামটা কেমন, সে কি W2-তে বেতন পাচ্ছে নাকি কোনো ব্যবসা করে বা ফ্রিল্যান্স কিছু করে। ফ্রিল্যান্স যারা করে তারা আপনি জানেন 1099 পায়। 1099-এর থেকে যারা মানে লেন্ডাররা অবশ্যই W2-কে খুবই গুরুত্ব দেয়। তো আরেকটা জিনিস আছে এখানে, যাদের ফার্স্ট টাইম বায়ার, তাদের মনে করেন ক্যাপাসিটি একটু কম, ইনিশিয়ালি ডাউন পেমেন্ট দিতে পারছে না বেশি, তখন সে কম ডাউন পেমেন্ট দিয়ে FHA ব্যাকড যে লোনটা 30 ইয়ার্স, সেটার কিন্তু পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট অনেক কম, 5.69 এই মুহূর্তে। তো এটি তারা বিবেচনা করতে পারে। আপনি হয়তো বলবেন যে FHA জিনিসটা কি। FHA মানে ফেডারেল হাউজিং অ্যাডমিনিস্ট্রেশন ব্যাকড একটা লোন। তো এই লোনটা সহজে পাওয়া যায় যাদের এই মুহূর্তে ইনকাম কম, ক্রেডিট স্কোরও ভালো না, ইনিশিয়ালি ডাউন পেমেন্ট বেশি দিতে পারবে না, তারাও কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারে। আর আপনি জানেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, VA লোন। VA মানে ভেটারানাস অ্যাফেয়ার্স, যারা মানে আর্মি, নেভি, এয়ারফোর্সে কাজ করে, কোস্টগার্ডে কাজ করে বা কাজ করেছে, এখন রিটায়ার করেছে, কিংবা কাজ করার পরে সে আনফর্চুনেটলি মারা গেছে, তার পরিবারের লোকজন বেঁচে আছে, তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছে। সে অনেক কম ইন্টারেস্ট রেটে পাচ্ছে। এটা বলা হচ্ছে VA যদি 30 ইয়ার্সের জন্য ফিক্সড রেটে যায় সে 5.53-তে পাচ্ছে। চিন্তা করে দেখেন। তারপরে সে ইনিশিয়ালি ডাউন পেমেন্ট যদি দিতে নাও পারে, তারপরে শূন্য ডাউন পেমেন্টও তিনি বাড়ি কিনতে পারছে। জি জি, অনেকগুলো অর্থাৎ আমরা ডাউন পেমেন্টের ক্ষেত্রে কিংবা লোনের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে আমরা জানি, কিন্তু যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটা হলো ইন্টারেস্ট রেট অনেক বেশি ছিল, কমছে, আর কতটা কমতে পারে? কমবে, এবং বলা হচ্ছে এই বছরের শেষে 2024-এর শেষ নাগাদ এটা 5% গিয়ে ঠেকবে। এটা খুবই সুখের বিষয়। আমাদের অ্যানালিসিস বলছে, আমাদের এক্সপার্টরা বলছে যেটা কমতে কমতে এই বছরের শেষ নাগাদ এটা 5% গিয়ে ঠেকবে। তাহলে এই ইন্টারেস্ট রেটের সঙ্গে বাড়ি বেচা বিক্রির বিষয়টি আমরা জানবো। একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রিপন হোসেন, আমি নিউ ইয়র্কের কুইন্স থেকে বলতেছি। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হলো, আমি নতুন হাউস বাই করব, আমি চিন্তাধারা করতেছি যে নতুন আমি নিউ ইয়র্কের বাইরে মিশিগানে বাড়ি কেনার জন্য ইচ্ছা। তো বাড়ি কেনার জন্য আমার মানে আমার আঙ্কেল আছেন, ওনার সাথে আমি কথা বলছি যে আমার কাগজপত্র যেগুলো আছে, আমার কাজ আছে, আবার 2 বছরের উপরে আছে আমার W2। সো আমি নতুন হোম বায়ার হিসাবে আমি কি কি ফ্যাসিলিটিটা পাইতে পারি, আর কত পার্সেন্ট আমি লোন দিয়ে, মনে করেন কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমি কিনতে পারবো, আর মনে করেন বাড়িটার অ্যামাউন্ট হবে 150,000 থেকে 200,000-এর ভিতরে, আর আমি কোন কোন সুবিধাটা পাইবো একটু যদি আমারে কাইন্ডলি বলতেন, এক্সপ্লেন কইরা। জি ধন্যবাদ। আপনি কিছু জানতে চান আমার কাছে? আমি আপনার প্রশ্নটা বুঝে গেছি আপু। আপনি মিশিগানে বাড়ি কিনতে চাইছেন এবং আপনি W2-তে পেমেন্ট পান।
আপনি কি নিউ ইয়র্কেই কাজ করেন? এই মুহূর্তে কোথায় আছেন আপনি? নিউ ইয়র্কে আছেন না নিউ আমি ইয়র্কের এই বাইরে? মুহূর্তে নিউ ইয়র্কেই আছি। নিউ ইয়র্কেই আমি কাজ করি। নিউ ইয়র্কে আমার 2টা জব আছে, W2 দিয়ে আমি 2টাই জব করি। ভেরি গুড। তো আপনি মিশিগানে বাড়ি কিনতে চাইছেন, আপনি যেখানেই বাড়ি কিনতে চান না কেন, আপনি ফার্স্ট টাইম বায়ার হিসেবে যদি আপনার ইনিশিয়ালি ডাউন পেমেন্ট দেওয়ার সামর্থ্য যদি 20% ইউজুয়ালি দিতে হয়, 20% যদি আপনি দিতে না পারেন, ইচ্ছা করলে আপনি 3.5% বা অনলি 5% দিয়েও বাড়ি কিনতে পারবেন। ইন দ্যাট কেস আপনাকে একটা ইন্স্যুরেন্স বাই করতে হবে। এই ইন্স্যুরেন্সটা বাই করতে হয় সেই জন্য আপনার ডাউন পেমেন্ট যেহেতু আপনি কম দিচ্ছেন, লেন্ডাররা যখন লোন দেবে আপনাকে, সেই লোনটাকে এনশিওর করার জন্য আপনাকে একটা ইন্স্যুরেন্স বাই করতে হয়। সেটা এমন কিছু না, খুবই সামান্য প্রিমিয়াম দিতে হবে মাসে মাসে, তো আপনি সেটা কিনতে পারবেন। আর FHA লোন বলা হয়, যেটাকে বলা হচ্ছে যে ফেডারেল হাউজিং অ্যাডমিনিস্ট্রেশন ব্যাকড লোন। তখন হয় কি, এটা গভর্নমেন্টের একটা সংস্থা যারা কিনা আপনার সঙ্গে থাকবে এবং যারা লেন্ডার তারা লোন দিতে গিয়ে সিকিউর বোধ করবে যে আপনি কখনো সমস্যায় পড়লে FHA এটা লুক আফটার করবে। আপনি অনায়াসে কিনতে পারবেন 3.5% ডাউন পেমেন্ট দিয়ে কিংবা 5% ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিনতে পারবেন। তিনি জানতে চাচ্ছিলেন ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে তিনি কি কি সুবিধা পাবেন। ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে ওই যে বললাম, আপনার ইন্টারেস্ট রেট কম হবে এবং ডাউন পেমেন্ট আপনি কম দিতে পারবেন। এবং এক একটা বিভিন্ন স্টেটে কিছু ক্রাইটেরিয়া আছে। আমাদের নিউ ইয়র্কে কিছু ক্রাইটেরিয়া আছে, মানে ফার্স্ট টাইম হোম বায়ারদেরকে মানে স্টেট থেকে কিছু হেল্প করা হয়। এখন মিশিগানে সেই সহযোগিতাটা আছে কিনা আপনাকে একটু ক্লারিফাই করতে হবে। জি দর্শক, আপনি নিশ্চয়ই আপনার উত্তরটি পেয়েছেন। মিশিগানের রিয়েলটর যারা আছেন তারাও কিন্তু নিয়মিত আমাদের এই ফিউজ অনুষ্ঠানে আসেন। পরবর্তীতে যখন মিশিগানের কোনো রিয়েলটর আসবে, আশা করছি আমরা সেদিন আপনাকে এই প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা মুন্না ভাই আপনার কাছে এরপর যে জিনিসটা জানতে চাই, অর্থাৎ স্পাইক কেমন করে যখন ইন্টারেস্ট রেটটা বেশি থাকে, তখন কি বাড়ি কেনাটা বেড়ে যায় না কমে যায়? ইন্টারেস্ট রেটটা যখন বেশি থাকে স্বভাবত কারণে মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে, কেননা মর্টগেজটা অনেক বেশি আসে। আপনি জানেন মর্টগেজের দুটো পার্ট বেসিক্যালি। আপনি যে 20% ডাউন দেন, তাহলে ওই বাড়িটির প্রথমে আসে একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনাকে পে করতে হয়। সে আপনি 30 বছরের জন্য লোন নিয়েছেন, আপনি ধরেন $5 লক্ষ আপনি ঋণ নিয়েছেন। তো সেক্ষেত্রে আপনি 360 দিয়ে ভাগ করে প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আসবে প্রতি মাসের আপনার প্রিন্সিপাল থেকে, তারপর ইন্টারেস্ট আসবে। এই দুটো মিলিয়ে আপনাকে পে করতে হয়। তো স্বভাবত কারণে ইন্টারেস্ট বেশি হলে ডেফিনেটলি আপনার প্রতি মাসে মর্টগেজ অনেক টাকা বেশি পে করতে হয়, তখন মানুষ একটু চিন্তায় পড়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বক্তব্য, আমরা যারা রিয়েল এস্টেট করি, এবার এরকম কি ঘটে যে তখন যারা বাড়ি বিক্রি করবেন তারাও বাড়ি বিক্রি করেন না? বাড়ি বিক্রি করেন না, বাড়ি কি বিক্রি করতে চান। বাড়ি বিক্রি করার বিষয়টা তো একটা অপরিহার্য বিষয়। একটা মানুষ একটা বাড়ি কেন বিক্রি করে, অনেকগুলো কারণ থাকে। ধরেন ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তারা তাদের সংসার জীবনে চলে গেছে, তারা বাবা মা বৃদ্ধ বয়সে এত বড় বাড়ি আর দেখভাল করতে পারছেন না, কিংবা আল্লাহ না করুক একজন মারা গেছেন, তখন তারা ডাউন সাইজ করতে চান। তখন স্বভাবত কারণে আমি এত বড়। আপনার কাছে এরপর যে বিষয়টি জানতে চাই সেটা হলো যে এখন যেহেতু ট্যাক্স সিজন চলছে, জি, এবং সবসময় বাড়ি কেনার সময় ট্যাক্স ফাইলটা ক্রেডিট স্কোরটা দেখা হয়, সেক্ষেত্রে সবশেষ 2 বছরের ক্রেডিট স্কোর যেহেতু গুরুত্বপূর্ণ, আপনাদের রিয়েলটররা কি ধরনের পরামর্শ দেন ট্যাক্স ফাইল করার সময়? কোনো সাবধানতা, কোনো সতর্কতা কিংবা কোনো বিষয় কি একটু ভালোভাবে করা দরকার কিনা? ডেফিনেটলি আমি আপনাকে বলবো, যারা W2 পান তাদের তো ট্যাক্স ফাইল করতে গিয়ে কোনো ধরনের মানে গোজামিল দেওয়ার কোনো সুযোগ নেই। তারা যে স্পেসটা পাচ্ছেন তার উপর ভিত্তি করেই সেই ইয়েটা হয়। সেক্ষেত্রে সে ইচ্ছা করলেও কম বেশি করতে পারে না। তারপরেও আমি পরামর্শ দেবো, একটা সিঙ্গেল ফ্যামিলি প্রপার্টি নিউ ইয়র্ক সিটিতে কিনতে গেলে অন্তত 2 বছরের কম করে হলেও প্রতি বছরের জন্য 60,000 অ্যান্ড অ্যাবাভ যেন ট্যাক্স ফাইল থাকে। পরিবারের একজন হোক, একাধিক সদস্য হোক, তারা যে ইনকাম করছেন। আর যারা W2তে কাজ করেন তাদের তো কোনো মানে গরমিল দেওয়ার কিছুই নেই। যারা 1099 পান তারা ইচ্ছা করলেই এখানে একটু কম বেশি করতে পারেন। তাদের অ্যাকাউন্টেন্টকে বলে যে আমি এবছর বাড়ি কিনবো, গতবার আমি এরকম করেছি, এবছর আমি যেহেতু বাড়ি কিনবো আমার ট্যাক্স ফাইলটা একটু ওভাবেই করে দেন। তো ডেফিনেটলি আমার পরামর্শ হচ্ছে যে 2 বছরে অন্তত 60,000 অ্যান্ড অ্যাবাভ থাকে, তাহলে পরে সে লোনটা সহজে পাবে। অর্থাৎ বিশেষ করে যাদের 1099 আছে তাদের জন্য আপনার এই পরামর্শ। 1099 এবং যাদের W2 আছে, এবং আপনাকে বলি W2 যাদের আছে তাদের লোনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেননা
1099-এর ক্ষেত্রে অনেক সময় আপনার এবং আপনার অ্যাকাউন্টেন্টের কিছু যোগ সাজস করে আপনি ইচ্ছা করলে একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু দেখা গেল আপনি 120 মেক করেছেন, আপনি এটা ব্যবসা করেন, সেখানে আপনি ব্যবসার খরচপাতি একটু কম দেখিয়েছেন, দেখিয়ে আপনি বেশি করে ট্যাক্স ফাইল শো করতে পারেন। আবার ইচ্ছা করলে ওখান থেকে আপনি অনেক খরচ দেখিয়ে ট্যাক্স ফাইল কমিয়ে দিতে পারেন। এখানে একটু মানে গোজামিল দেওয়ার একটা সুযোগ আছে, কিন্তু W2 যারা পায় তাদের তো গোজামিল দেওয়ার কোনো সুযোগ নেই। তো আমি বলবো যে ক্রেডিট স্কোরটা যেন ভালো হয়, আর বাড়িঘর কিনতে যাওয়ার আগে পারতপক্ষে কোনো গাড়ি কিংবা বড় ধরনের কোনো খরচের মধ্যে না যাওয়াই ভালো। আর ক্রেডিট স্কোরটা যেন বারবার ঘন ঘন চেক করা না হয়, কেননা বারবার চেক করতে গেলে বারবার যদি ক্রেডিট রান করতে হয় তাহলে কিন্তু কিছু পয়েন্ট কমে যায়। ক্রেডিট স্কোরটা ভালো হতে হবে এবং পে স্টাফ হলে খুবই ভালো, 1099 হলেও মন্দ না, কিন্তু অবশ্যই 60,000 অ্যান্ড অ্যাবাভ হতে হবে, অ্যাটলিস্ট 2 বছরের ট্যাক্স ফাইল, তাহলে পরে তার জন্য খুবই সহজসাধ্য হবে, লোন পাওয়াটা সহজ হবে। এবং আরেকটি জিনিস আমি বলবো, অনেকেই বিষয়টা জানে না যে বাড়ি কিনতে গেলে প্রথমে আমরা কি দেখতে চাইবো। প্রথমেই আমরা বলবো যে উনি প্রি অ্যাপ্রুভড হবেন, কোনো একটা মর্টগেজ ব্রোকার অথবা মর্টগেজ ব্যাংকারের কাছে গিয়ে উনি প্রি অ্যাপ্রুভড হবেন, অথবা উনি যে ব্যাংকের সাথে উনি লেনদেন করেন তাদেরকে বললেও তারা প্রি অ্যাপ্রুভাল লেটার দিয়ে দেয়। তারপরেও যদি কেউ না পারে, আমরা যারা এজেন্ট আমাদের কাছে আসলেও আমরা ব্যবস্থা করে দিতে পারবো। এই 1099 না হলে পরে আমরা কিন্তু তাকে বাড়ি দেখানো শুরু করতে পারি না, কেননা সে ব্যাংক থেকে কত টাকা লোন পাবে এবং তার ব্যাংক স্টেটমেন্টও 1 মাসেরটা আমরা দেখতে চাই, কেননা তার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি আছে কি না। ডাউন পেমেন্ট 20%, সে আপনি 500,000-এর বাড়ি কিনছেন, তা আপনাকে অ্যাটলিস্ট $1 লক্ষ ডাউন পেমেন্ট দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি হয়তো $4 লক্ষ লোন পাবেন। তো ব্যাংক কত টাকা লোন দিতে চাইছে এবং আপনি কত টাকা ডাউন দিতে চাইছেন, অ্যাট দ্য সেম টাইম প্রায় $15-20,000 মতো আপনার ক্লোজিং কস্ট আসবে। সব মিলিয়ে প্রায় $1,20,000 মতো আপনার হাতে আছে কিনা সেটাও আমরা দেখব। এই জিনিসগুলো সবশেষ যে বিষয়টি আপনার কাছে সংক্ষেপে জানতে চাই সেটা হলো, কেউ একজন বাড়ি কিনতে চান, তিনি কি শুরুতে ব্যাংকের কাছে যাবেন প্রি অ্যাপ্রুভালের জন্য, নাকি সরাসরি একজন রিয়েলটরের কাছে আসবেন? ভেরি গুড, উনি সরাসরি একজন রিয়েলটরের কাছেও আসতে পারেন, আবার মর্টগেজ ব্যাংকার যারা আছেন তাদের কাছেও যেতে পারেন, মর্টগেজ ব্রোকারের কাছেও যেতে পারেন। তো আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে মর্টগেজ ব্রোকারের কাছে যাওয়া, কেননা আপনি যদি কোনো একটা ব্যাংকে যান তাহলে ওদের একটা সার্টেন পলিসি কি আপনি অ্যাডাপ্ট করতে হবে। আর যদি একটা মর্টগেজ ব্রোকারের কাছে যান, তার সাথে এরকম 10টা ব্যাংকের যোগ সাজস আছে এবং আপনার বিবেচনায় আপনি কোন লোনটার জন্য অ্যাপ্রুভড এবং আপনি কোয়ালিফাই করেন, ওরা আপনাকে সৎ পরামর্শ দেবে। সেক্ষেত্রে আমি মনে করি যেহেতু কমিউনিটি নির্ভর এই বিষয়গুলো, আমরা করি কি আমাদের কমিউনিটিতে যে কারা ভালো মর্টগেজ ব্রোকার, কারা ভালো মর্টগেজ ব্যাংকার, কাদের রেপুটেশন আছে, আমরা ডেফিনেটলি তাদেরকে রেফার করি। তো আমাদের কাছে আসলে আমরা সুন্দরভাবে বন্দোবস্ত করে দিতে পারবো। অনেক ধন্যবাদ আজিজুল হক মুন্না আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ অনেক তথ্য দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম 2024 সালে আপনার বাড়ি কেনার জন্য কতটা সুসময়, সেই বিষয়টি এক ঝলকে আমরা রিয়েলটরের কাছ থেকে জেনে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে যখন ফিরবো তখন আমরা কথা বলবো কোডিপেন্ডেন্সি, এটা আসলে ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে কতটা প্রভাব ফেলে, এই বিষয়টি নিয়ে কথা বলবেন আমাদের সাথে সাইকোলজিস্ট, লেখক এবং শিক্ষক ডক্টর ফারজানা খান। আমন্ত্রণ থাকলো, সঙ্গে থাকুন। আবার স্বাগত দ্য ভিউজ অনুষ্ঠানের সাথে আছি আমি ইহসান জুয়েল। দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো কোডিপেন্ডেন্সি, এটি আপনার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে কতটা প্রভাব ফেলে, এবং এই বিষয়টি নিয়ে জানাবেন সাইকোলজিস্ট, লেখক ও শিক্ষক ডক্টর ফারজানা খান। তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। এবং দর্শক, আপনারা যারা এই বিষয়ে কোনো প্রশ্ন আছে, এই বিষয়ে জানতে চান, তারা আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে অথবা আমাদের ফেসবুক পেজে এসে কমেন্ট সেকশনে আপনাদের যে কোনো প্রশ্ন জানাতে পারবেন। ডক্টর ফারজানা খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাইব, এই যে শব্দটা কোডিপেন্ডেন্সি, এটি কিন্তু অনেকের কাছে নতুন, এটা আসলে কি, এটা সম্পর্কে একটু আপনার কাছ থেকে ধারণা নিতে চাই। Sure. It's a pleasure to be here. Thank you for inviting me back. So, codependency is key, right? একটা negative habit আছে that extremely affects our individual and family life, especially আমরা community ভিতরে, right? এটা হলো codependent behavior. The goal is to break this unhealthy behavior. First, habitটাকে define করি আমরা, right? So, এটা হলো number one component হলো individuals who struggle with this think that our self-worth comes from how much we can do for others.
and comfort others. কারে আমরা হেল্প করতে পারবো at the expense of us. দেখেন আমরা ফ্যামিলিতে এত ইলনেস, এত হার্ট প্রবলেম, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কেন? আমাদের দেশের মানুষটা এত ইলনেস কেন? মিনিমাল সেলফ কেয়ার, রাইট? মেন্টাল এন্ড ফিজিক্যাল। আমরা খালি করতে আসি, রাইট? তখন আমরা মাইন্ডকে রেস্ট দিচ্ছি, বডিকে রেস্ট দিচ্ছি। হেল্প করেন, বাট নট ওয়ে ইউর গেটিং সিক। উই হ্যাভ টু এঙ্গেজ ইন সেলফ কেয়ার রেগুলারলি। আরেকটা কম্পোনেন্ট হলো that it entails thinking that our self-worth comes from how much আমরা achieve করতে পারবো। পয়সা, বাড়ি, নাম, সম্মান, এডুকেশন। এটা এত এক্সেসিভ হয়ে যায় that আমরা আর কিছু বুঝি না। কখন রেস্ট করি না, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি না। Third component হলো codependent tendencies also entails communication problems. যখন প্রবলেম হয় আমরা ভিতরে রেখে ফেলি, right? Such individuals keep these emotions inside. আর এটাও healthy না, right? We have to learn to voice our concerns. Our fourth component holo that is absorbing all our loved ones' problems. Basically, arekjoner kichu hoile amra sob kichu amrao sick hoye jay. Right? We think that amrar sate hoitese ei problem ta. Absorbing other people's problems does not help the situation. Right? Asta din jay reacting to people and analyzing their actions. Living in this state becomes muscle memory. Ar eta reinforced hoy over and over. And basically, under mind body money leads to illness because আমরা সবাই প্রবলেমটা নিয়ে ফেলি আমরা ভিতরে। জি, আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, আপনি কোডিপেন্ডেন্সি কি এক ঝলকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। না, আমরা জানতে চাই এটা আসলে কেন হয়? এটা কি আমার কারণে আমার সমস্যা হচ্ছে, নাকি আশেপাশে আমার অন্য যারা আছে, যাদের সাথে হয়তো আমার পরিবারের সদস্য, বন্ধু, তাদের কারণে আমার সমস্যাটা হচ্ছে? সমস্যাটা আসলে কার? Okay, so এটা একটা হলো learned behavior. মানে আমরা একটা শিখছি আমরা parents থেকে or our family or the society that we live in, the generation that we live in. বুঝছেন? So মানে prevalence-টা বলি আমি, মানে it is so common, মানে some studies suggest that over 90% of the American population demonstrates codependent behavior. এই প্রবলেমটা unnoticed যায়। Codependency এত prevalent but খুবই কম awareness আছে এই হ্যাবিটের উপরে। বুঝছেন? Basically, মানুষ কি বললে কি করলে extremely affects you. Everything from societal occurrences, family occurrences, work occurrences can debilitate you. বুঝছেন? কেন? Because you live your life getting your self-worth and sense of purpose outside of yourself. বুঝছেন? আমরা আস্থা লাইফ purpose হয়ে গেছে মানুষকে ইমপ্রেস করার জন্য. So everything outside affects us tremendously. বুঝছেন? তাহলে এইটা কি আসলে কি বলা যায়? এটা কি কোনো পার্সোনাল ডিসঅর্ডার অথবা এটা কি কোনো মানসিক অসুস্থতা? I would say এটা হলো একটা habit. বুঝছেন? এটা একটা behavior that's learned. It can become a personality trait, but এটা মানে learned behavior. এটা একটা মানে we learned it from other people, as I mentioned. So এটা মানে how does it affect our family relationships? মানে various ways এটা মানে long term এটা affect হতে পারে, বুঝছেন? So number one, parent child communication gaps, মানে একটা গ্যাপ হয়ে যায়। ফ্যামিলিটা একটা culture of silence থাকে। Our children feel unsafe to express what our concerns, mishaps, struggles with us. Basically, children are unable to express ওরা কি চায় and set boundaries because ওরা দেখছে মা বাপের থাকি to be nice over being safe, asking for their needs and standing for what's right. Here, people have the potential to take advantage of our kids. You have to provide a warm and welcoming space for communication. Next, inconsistent parenting styles, right? So, arekta hoy jay mane long-term problem that ekhane parents er eto concerned with not wanting to hurt their children's feelings or fluctuate kore between being too nice or too strict. Ekhane onek lack of follow-up ache. Bachara mixed message পায় and then they stop taking directives and values seriously. বুঝছেন? Further, arekta long-term হয় হলো that there's such a dependence on other people. অনেক families don't get help because of what will people say. ওরা help খুঁজে না for mental health struggles, speech delays, addictions, etc. because shameর জন্য। মানুষ কি বলবে এটার জন্য ওরা কোনো help নেয় না। And then last, this habit keeps us in this like victim state, right? Where we feel like
we feel like আমরা enough করতেছি না. There's such a false emphasis that our self-worth comes from outside of ourselves. মানুষ কি বলছে, করছে affects us tremendously. And we're constantly in কে খারাপ ব্যবহার করতেছে। ডক্টর ফারজানা, আমি একটু থামাবো আপনাকে। সেটি হলো যে আপনি বলছিলেন যে 90% মানুষের মধ্যে এটি আছে, তার মানে সেই 90% মধ্যে আপনি পড়তে পারেন, এমনকি আমি নিজেও পড়তে পারি, কিন্তু আমরা তো জানি না যে আমাদের মধ্যে এটা আছে। আমরা কিভাবে জানবো, কোন লক্ষণগুলো প্রকাশ করবে যে কোডিপেন্ডেন্সির এই সমস্যাটা এটা আপনার মধ্যে আমার মধ্যে আছে? হ্যাঁ, definitely. Thank you for asking that question, Baya. So basically, it's really about awareness, right? We have to become aware of what this is. Usually you get this information from a therapist, a psychologist, from school, education. This is where you learn it from. আমি বলছি 90% of the American population, বুঝছেন, মানে এটা ডিসিফাই করি আমি, individualistic communities, right? Individualistic societies, এটা মানে American culture, right? Oda, this shows in ways of like achievement. Etar codependency or achievement in motanet pai, right? In our collective societies, mane amra society, mane Bengali, South Asian communities, eta holo manush how much we can do for others. People pleasing. That's how it's depicted in those communities. So in some communities, it's shown very much with achievements and how much you can achieve. Eta holo amar worth. And then in collective communities, it shows as people pleasing. আমি মানুষের জন্য কি করতে পারবো at the expense of me, right? That's how it's shown. সেটা কেমন বাংলাদেশি কমিউনিটিতে আপনাদের অভিজ্ঞতা, যেহেতু আপনি একজন সাইকোলজিস্ট, আপনি কাজ করছেন, আপনি গবেষণা করছেন এই সব বিষয় নিয়ে, আপনার কাছে বাংলাদেশি কমিউনিটিতে এই সংখ্যাটা কেমন দেখেছেন? extremely prevalent. মানে আমি একটা বই লিখছি তো এটার উপরে, আমি এই বই লিখছি এটার উপরে বিকজ আমার এত ক্লায়েন্টস আছে এই common theme. সবাই এই similar problems আছে, right? Communication, relationship এর মধ্যে everything. So আমি বলছি হ্যাঁ, common themeটা কি? Common themeটা হলো codependency. তো এটার পরে আমি একটা বই লিখছি, অ্যামাজনে আছে এটা, এখানে মানে আমি থিওরিটা লিখছি কেন এটা হয়, solutions, etc. And then also ভাইয়া social media contributed this a lot to আমরা এই বিষয়টাতে আসবো। তার আগে আপনার কাছে লক্ষণগুলো জানতে যাচ্ছি, অর্থাৎ কোন কোন বিষয়টা দেখলে বোঝা যাবে তিনি এই সমস্যাটাতে ভুগছেন? মানে characteristics, রাইট? হ্যাঁ so okay, I'll describe some characteristics. So মানে আপনি একটা slide দেখাচ্ছেন before, but it's basically when you think and feel responsible for other people's feelings and thoughts. মানে you take on সবাই responsibility, মানে আম্মা, আব্বা, ভাই, বোন, cousins, aunts, uncles, সবাই responsibility তুমি নিয়ে নাও, right? At the expense of yourself. Next, you give or help at the expense of your own needs. Low self-esteem sometimes is depicted, people pleasing, trouble managing emotions, communication struggles, obsessive thinking, like overthinking often, feeling anxiety and guilt when other people have a problem. You feel compelled to help solve everybody's problems. You feel angry when their help isn't effective. When your help isn't effective, you anticipate other people's needs, right? And where you're not taking care of yourself, right? It's okay to be kind. It's okay to be loving, right? But it's not at the expense of yourself where you're getting sick. ওকে, আমরা যে বিষয়টি জানতে চাই সেটা হলো এই যে কোডিপেন্ডেন্ট মানুষগুলো, তারা কি টক্সিক হয়ে পড়েন এক সময়? বলেন ভাই, বলেন, can you say that again? মানে তারা কি কোডিপেন্ডেন্স যে মানুষগুলো, তারা কি একটা সময় গিয়ে তাদের রিলেশনশিপগুলো অন্যদের সাথে টক্সিক হয়ে পড়ে? Absolutely, absolutely. এটা হইতে পারে তো, definitely, because communication, right? There's communication gap হয়ে যায়, right? As I mentioned, with our children, there can be communication gap. Even with our spouses, there can be a communication gap because under every decision hoy not to hurt anybody's feelings, right? So sometimes you engage in white lies, you don't communicate properly, you don't tell the full truth. আমি বাইরে যাচ্ছি, but I'm taking my daughter outside,
but then my husband is at home. So you don't want to hurt anybody's feelings, so তুমি balance করতে পারো না. Okay, who am I gonna please first, right? So there's like that not being telling the full truth. There's a lot of those behaviors that exist as well. জি, তাহলে আপনি বলতে চেয়েছিলেন সোশ্যাল মিডিয়া এটাকে কিভাবে প্রভাবিত করে? Definitely. So codependency rates increase hoise even more due to the influences of social media, such as the need for instant gratification, validation, social comparison. Shobai shate compare kora, right? In the kind of social media, Facebook, Instagram, we start comparing ourselves. And then there's the neurological addictive patterns to that like button. Amra braine ekta reward pathway ase. It is activated with every like. যখন আমরা এই red button টা দেখি না, like Facebook এ or Instagram এ, right? এটা মানে এই reward systemটাতে আরো reward হয়, মানে এটা increase হয় and then একটা addiction হয়ে যায়. Social media exemplifies the need for validation outside of yourself. Ita's entire philosophy is based on the need for approval and getting validation. আমরা দামটা outside of ourselves হয়ে যায়, right? এটা হলো the foundation of codependent tendencies. সেক্ষেত্রে আমরা অনেকগুলো সমস্যার কথা শুনলাম আপনার কাছে, এই রোগের লক্ষণটা জানলাম, কোন কোন বিষয় প্রভাব ফেলে সেটাও জানলাম। এখন আমরা জানতে চাই আসলে এখান থেকে ওভারকাম কিভাবে করবেন, সলিউশন কি, ট্রিটমেন্ট কি? Okay, this is really extremely important. So if you're watching, viewers, please take notes. It will help you, right? So number one solution holo kisu korben na out of unhealthy obligation or fear. Remind yourself, apnar self-worth ashe from your positive actions, values, hard work, and God. The impact you make in the world. Eta ashe na from people or only achievements. This will keep you grounded and away from convoluted expectations. But next text of how you are feeling and thinking. Identify your feelings throughout the day. Notice what your body needs. Stop korben when you're feeling tired. If anyone makes you feel bad for not doing enough, speak up. Bolba na, ami to enough korsi. Ami sob kisu korsi aizke. Ami ar korbo na. I'm tired. Right? Next, don't live for people. Don't live in fear of what will people say. Fear of authority figures, losing your job, worldly matters. Manushke eto power diben na. Or circumstance ke eto power diben na. Bitore dorta bar korte hobe. Jeta door ase na, eta bar korte hobe. Next holo decisions make korba based on what is right, no matter what others think. Speak up fearlessly, take your rest fearlessly, express yourself fearlessly. Remember, silence breeds resentment and illness. সব কিছু ভিতরে রাখলে বডিটা অসুখ হয়ে যায়, বুঝছেন? So express করলে healing হয় and মানে healthy, you stay healthy. Next, be in a state of relaxation. এত প্রেশার নেবেন না. Take things off your plate. খালি অ্যাড করবেন না, সব কিছুতে রেসপন্ড করতে হবে না। And এটা হলো main strategy. এটা extremely important. I want to emphasize that. Meditate. যখন meditation করেন, you rewire your brain to elevated states, মানে ভালো state. You change your brain chemistry and genetic expressions. Brain waves গুলি আছে না ব্রেনে, এটা slow down হয়। Brain waves টা slow down হয়, result টা কি হয়? You overcome your fears, you overcome yourself. A negative habits, negative thinking, anxieties, fears reduce হয়ে যায়। So মানে আমি তো everyday আমরা কিছুটা বুঝতে পেরেছি। আপনার কাছে যেটি জানতে চাই যে কেউ যদি মনে করেন তিনি এই সমস্যাটিতে ভুগছেন, সেক্ষেত্রে তিনি কার শরণাপন্ন হবেন? একজন সাইকিয়াট্রিস্ট, একজন সাইকোলজিস্ট, একজন ডক্টর, কার কাছে যাবেন? আসলে এটি সংক্ষেপে জানতে চাই। So you want, if you struggle with this on an excessive level, money it's overpowering your life, you definitely want to talk to a therapist. বুঝছেন? Therapist or psychologist. জি, অনেক ধন্যবাদ ডক্টর ফারজানা খান। আপনি আমাদেরকে নতুন একটা বিষয়, এটি হয়তো সবার মধ্যে আছে, ধারণা দেওয়ার চেষ্টা করছেন এবং কিছুটা আমি আশা করছি যে দর্শক আপনারা কিছুটা ধারণা পেয়েছেন, কিন্তু পুরোপুরি তো আসলে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে পুরোপুরি জানানো সম্ভব নয়। পুরোপুরি কেউ যদি এই সমস্যাটিতে থাকেন তাকেও সেখান থেকে বের করে আনা সম্ভব নয়। তবে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। কেউ যদি ফিল করেন তার মধ্যে এই ধরনের সমস্যাগুলো আছে, তিনি পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। আশা করছি
এই তথ্যগুলো আপনাদের কাজে লেগেছে দর্শক। শেষ করব একটি আহ্বান জানিয়ে, সেটি হলো যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের বছরে 2024 আপনার ভোটটা নিশ্চিত করুন, অর্থাৎ আপনার ভোটার রেজিস্ট্রেশন থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো নিশ্চিত করুন, কারণ এটি আসলে আপনার নাগরিক অধিকার। মনে রাখবেন, আপনি যদি ভোট না দেন আপনার অভিযোগ জানানোর অধিকারও কিন্তু নেই। তাই ভোটটা দিতে হবে, সেভাবে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশি কমিউনিটি এবং অন্যান্য যারা আছে তাদেরকেও সেই হিসাবে প্রস্তুত করে তুলতে হবে। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, নতুন কোনো অতিথির সঙ্গে, এবং আজ রাত 10টায় আমরা কথা বলবো যারা শরণার্থী আছেন, যারা এসএলএমের ইন্টারভিউতে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে কি কি ধরনের প্রস্তুতি নিতে হবে, কি কি ধরনের প্রশ্ন করা হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে রাতে 10টার অ্যানালাইসিস প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।